ফোনেটিক স্পেল, কর্পোরেট কাট। আইএসএল নিয়ে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, আইএসএল সংক্রান্তই। ফোনেটিক স্পেল আর কর্পোরেট কাট। আমার ধারণা এই নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আমিও হয়তো আমার চ্যাট ফোরামে হয়তো খুব বেশি আলোচনা করিনি, অন্তত ফোনেটিক স্পেল নিয়ে তো করিনি। ফোনেটিক স্পেলটা কি আপনারা গতকাল দেখেছেন। আহ, সর্বভারতীয় আমি শব্দটা ব্যবহার করব না, মানে দিল্লি বেসড, মুম্বাই বেসড যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক চ্যানেলও আছে, ডিজিটাল চ্যানেল বা ইউটিউবার যারা খুব জনপ্রিয়, যারা মূলত রাজনীতি নিয়ে কন্টেন্ট করে, তারা সবাই এই আমাদের স্পোর্টস মিনিস্টার, ওনার নামটা আমি মনে থাকে না, মানে এই আইএসএল সংক্রান্ত বিষয়ে প্রথম নামটা ওনার জানলাম। তো ওনার ওই বেগান ফেগান নিয়ে খুব মানে সারাদিন ধরে ট্রোলিং করেছে। তারপর যারা ওনার পার্টির তরফের কিছু ব্যক্তি তারা বলেছে আমাদের দেশে ইংরাজি নিয়ে খুব বেশি আধিক্যতা করে মানুষের, ওনার ইংরাজিটা একটু দুর্বল, উনি এমনিতে ডক্টরেট। হ্যাঁ, ইংরাজি বাধ্যতামূলক নয়, একদম সঠিক কথা। যারা এটা বলছে যে উনি ডক্টরেট কী করে হলেন, উনি তো ইংরাজি জানেন না, সেটা কিন্তু ঠিক কথা নয়। কিন্তু একটা বিষয় রয়েছে যে বিষয়টা সবার নজরে এড়িয়ে যাচ্ছে। প্রথমত দেখুন, অনেক আমি দেখেছি ডিজিটাল মিডিয়ায় তারা বলেছে যে উনি তো দেখে দেখে নামগুলো পড়ছিলেন, তা দেখে দেখেও কেন নামগুলো পড়তে পারলেন না। এখানে দুটো বিষয় আছে। প্রথমত বলি, বেশ অনেক বছর আগে, আজ থেকে প্রায় 15-16 বছর আগে, তখন আমি আমেরিকায় ছিলাম, ইউএসএতে তখন চাকরি করতাম। তো তখন একটা প্রজেক্ট আমাদের বেশ ভালো হয়েছে, মানে সফলভাবে বাজারে বেরিয়েছে মালটা। হ্যাঁ, তো যে বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্টের রিভিউ মিটিং ফিটিং হয়, রিভিউ না মানে ওই অ্যাপ্রিসিয়েশন মিটিং। তো তখন ওরকম একটা মিটিংয়ের একটা সময় এলো। তো তখন আমাদের প্রজেক্টে যারা যারা আমাদের প্রজেক্টে জড়িত ছিল, যে কতিপয় ব্যক্তি, তাদেরকে এটা মৌখিকভাবে একটা স্বীকৃতি দেওয়া হবে। তার জন্য যারা যারা প্রজেক্টের সাথে যুক্ত ছিল, যেসব ব্যক্তিরা, আহ, আমিও ছিলাম তার মধ্যে, আমাদের নামটা জানা হলো। কিন্তু শুধু নামটা জানা হলো নয়, মানে জিজ্ঞেস করা হলো তোমার নামের ফোনেটিক স্পেলটা ঠিক কী হবে। ফোনেটিক স্পেলটা মানে কি, ধরুন ধরুন একটা নাম, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন বিশ্বজিৎ, বাঙালি নাম বিশ্বজিৎ। আমরা কিভাবে বানানটা লিখি, BISWAJIT, বিশ্বজিৎ। তো একজন, ধরুন একজন স্প্যানিশ, হিস্প্যানিক একজন ব্যক্তি, সে আমেরিকাতে থাকে, সে তো এই বিশ্বজিৎ নামটার সাথে সে পরিচিত নয়। এবার আপনি যদি তাকে ওই নামটা দেন, BISWAJIT, সে ওটা কি উচ্চারণ করবে, বিশ্বজিৎ, বিশ্বজিৎ, এইভাবে করবে। বা বঙ্কিম যদি বানানটা দেন, যদি ইংরাজিতে দিয়ে দেন BANKIM, সে কীভাবে উচ্চারণ করবে, ব্যানখিম। ব্যান্ডটা তারা জানে, আপনারা সব কিছু জীবনে ব্যান্ড করে দিচ্ছেন। খিম খিম সবাই জানে আজকাল। কিম নিয়েও আরেকদিন একটা গল্প করব, মজার গল্প। কিম মনে করাবেন, বা আমি নিজে মনে করে করব প্রাসঙ্গিক কোনো বিষয় পেলে। তো সে উচ্চারণ করবে ব্যাংকিম। তো এই ব্যাপারটা না, মানে এখন বিশ্বে উপলব্ধি হয়েছে। এটা আমি আজ থেকে 15 বছর আগের কথা বলছি, কিন্তু আমরা ভারত এখন 2026-এ, এখন আমরা এই বিষয়টা থেকে বহু দূরে আছি। যে এইটা মানুষের মনে একটা আঘাত লাগে, যে আমার নামটা তুমি ব্যাংকিম বলছো, ব্যাংকিম দা ফার ছাড়ুন, বা ওই বিষয়ে যাচ্ছি না, তুমি আমার নামটা ব্যাংকিম বলছো বা বিশ্বজিৎ বলছো। তো সেই জন্য মানে সকলের এই নামটাকে একটা সম্মান জানানোর জন্য একটা ফোনেটিক স্পেলিং বলা, যে তুমি তোমার নামটাকে এমনভাবে লেখো, আপনার ডিকশনারি তো দেখবেন, এখন তো অনেকে ডিকশনারি দেখেও না, প্রয়োজন নেই আজকের দিনে সত্যি বলতে। তো বঙ্কিমের আপনি যদি বলেন যে এ কি হবে ফোনেটিক স্পেলিং, ফোনেটিক স্পেলিং হবে BON, একটা হাইফেন হবে, কিম, KIM, কিম। বিশ্বজিতে ফোনেটিক স্পেলিং হবে BISH, বিশ। তারপর শো, আপনি যা ইচ্ছে লিখলেন, হাইফেন SHOW, শো, হাইফেন GIT। তো একজন যখন পড়বে, সে কিন্তু ওই
বিশ্বজিতে অ্যাকচুয়াল বানানটা পড়বে না, সে বিশ্বজিৎ পড়বে। এবার এনার ক্ষেত্রে কি হয়েছিল, এই ক্ষেত্রে আমি দেখেছি, দেখুন এই বিষয়ে কিন্তু আপনাদের অন্য ব্যাপারেও আপত্তি জানানো দরকার। যেমন এরা যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, এরা হিন্দি ভাষায় মামতা মামতা বলে যায়, তো তখনও কিন্তু আপত্তি জানানোর দরকার, কেননা একটা প্রোনাউনের কোনো ট্রান্সলেশন হয় না। যেটা বাংলায়, যাহা বাংলায় মমতা, সেটা যখন আপনি ভাষায় ব্যবহার করছেন ঠিক আছে, কিন্তু যখন নাম হিসেবে ব্যবহার করছেন ওটা হিন্দিতে মমতা হতে পারে না। আমি একটা উদাহরণ দিলাম। তো এবার আপনি বলতেন না আমরা তো ইন্ডিয়া বলি, ভারত বলি। আপনি যদি কনস্টিটিউশনে দেখেন, লেখা রয়েছে যে এই দেশটার নাম কিন্তু দুটোই, ইন্ডিয়া এবং ভারত। আপনার নাম ধরুন আকাশ, আকাশ ভট্টাচার্য বা এরকম, বা আকাশ দাস। তা আপনি যখন ইংরেজিতে কাউকে আপনার নামটা বলবেন, আপনি কি বলবেন আমার নাম স্কাই? স্কাই তো বলবেন না, আপনি আকাশই বলবেন। তো প্রোনাউনের পরিবর্তন হয় না, যদি না আপনি এইভাবে অ্যাফিডেভিট করেন যে আমার নাম দুটোই, আকাশ, বাংলায় আকাশ, ইংরেজিতে স্কাই, আপনি দুটো নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো এই যে মমতা, এ কি দুটো নাম নিয়ে ঘুরে বেড়ায়? মমতা মমতা এ তো করে না। আমি যে কোনো একটা উদাহরণ দিচ্ছি, এখানে নামটা বিষয় না। তো প্রোনাউন, অনেকে বলছে ইংরেজিতে কী করে উচ্চারণ করবে, মানে ইস্ট বেঙ্গলের নাম কি, মানে একটা সময় করেছিল অনেক, যখন ইস্ট বেঙ্গলে ওই কোয়েস আমলে স্প্যানিশরা আসতে শুরু করলো, ইস্ট বেঙ্গালা বলে অনেকে বলতেন, মানে স্প্যানিশরা, মানে নামটাকেও ট্রান্সলেট করে নিয়েছিল ইস্ট বেঙ্গালা, নামটা ইস্ট বেঙ্গল। মোহনবাগান, ও মোহনবাগান তো মানে নামটা পুরোটাই বাংলা নাম, মোহন আর বাগান, মানে এই যে একটা বলা হচ্ছে না কাউন্টার আর্গুমেন্ট, যে ইংরাজি কী করে উচ্চারণ করবে, মোহনবাগান শব্দটাই তো বাংলা। এবার আপনি যখন মোহনবাগানকে হিন্দিতে বলবেন এই মনসুখের সুখের জন্য, আপনি বলবেন ইয়ে ক্লাব কা নাম হ্যায় মোহন বাগিচা, মোহন বাগিচা হ্যায়, বলবেন তো না। বা ধরুন করে ইংরাজিকে শশী থারুর এলো, শশী থারুর সে কিছুই জানে না, কাজকর্ম জানে না, শুধু ইংরাজি বলতে জানে, সমস্ত দারুণ দারুণ ইংরাজি শব্দ দিয়ে অনেকের মন জয় করে না, শশী শশী শশী, ইয়া দিস ইজ মোহন ব্যাগ, না মোহন গার্ডেন, মোহন গার্ডেন, তো করবেন না। জায়গায় এই বিষয়টা নিয়ে আর আশা করি বোঝার ফোনেটিক ব্যাপারটা বোঝা গেল। একটাই খারাপ লাগলো, সুপার জেন্টসকে দেখলাম না। সুপার জেন্টস মানে যে এতদিন বিগত কয়েক বছর ধরে টাকা দিয়ে ক্লাবটাকে চালাচ্ছে, মার্জিংয়ের পর তার ভাবুন তো মনে কতটা দুঃখ লেগেছে যে বেগান, মোহন বেগান, ইস্ট বেগান নিয়ে এত আলোচনা হচ্ছে, আমার সুপার জেন্টস নেই না, মানে তার সুপার জায়েন্ট তার নাম, কিন্তু সে ভাবছে অন্তত যদি মন ভাই একটু সুপার জেন্টসও বলতো, সুপার জেন্টসও বলতো, আমার এই ব্র্যান্ডটা, সুপার জায়েন্ট ব্র্যান্ডটা একটু পরিচিতি পেত। এত চ্যানেলে আলোচনা হচ্ছে ইস্ট বেগান, মোহন বেগান, সুপার জেন্টসও যদি বলতো, সুপার জেন্টস, উনি অবশ্যই সুপার জেন্ট, ওনার মহিলাদের কোনো ক্লাব নেই, উনি এমন একটা ভাবনাধারায় বিশ্বাসী বা স্কুলিং থেকে এসছে, সুপার জেন্টস, সুপার জেন্টস ঠিক আছে ওনার ক্লাবের জন্য নাম। এবার আসি কর্পোরেট কাট বিষয়টা। আপনারা বহুদিন ধরে আমি দেখেছি যখন ইজমাল বাজে ফল করতে আপনারা বলতেন নিতু কাঠ খেয়েছে, নিতু কাঠ খেয়েছে। আমি জানি না আদৌ কাঠফাট খেয়েছে কি না, না জেনে কথা বলার দরকার নেই, কিন্তু এখন একটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু আইএসএল ক্লাব তারা প্লেয়ারদের বলছে স্যালারি কাট করো, স্যালারি কাট করো, এত দিতে পারছি না, এত দিতে পারছি না গো, এত পাচ্ছি না, এত দিতে পারছি না। তা এত তুমি দিচ্ছিলে কেন, এত দিচ্ছিলে কেন? এখানে একটা সমস্যা আছে। এখন এরা বলছে যে ব্রডকাস্টিংয়ে এসে অনেক কিছু বলছে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এরা এরা যে হিসেবটা দিচ্ছিল এটা গন্ডগোলের হিসেব। গতকাল আমি বাজাজেরও একটা ইন্টারভিউ দেখছিলাম, এরা সর্দার ভাই নিয়েছেন ইন্টারভিউ, বলছিল বছরে 18 কোটি করে মোটামুটি এরা ফ্র্যাঞ্চাইজি ফি দিত, তা থেকে যা ফেরত পেত আমি জানি না এখানে কোত্থেকে এদের লাভ হতো। 18 কোটি করে দিত বছরে এরা এফএসডিএলকে। তো এখানে যেটা সমস্যা হচ্ছে আপনারা দেখবেন যে বেশ কিছু বাঙালি প্লেয়ার আছে, আমি এটা কিন্তু সমস্ত রাজ্যের প্লেয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য, যে বেশ কিছু বাঙালি প্লেয়ার আছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান রিজেক্ট হয়ে যায়, তারপর তারা কিছু ক্লাবে চলে যায়, দক্ষিণের বেশ কিছু ক্লাবে তারা চলে যায়,
সে নাকি খেলে না, রিলস টিলস করে বেলায়, মোটা মাইনে তারা পায়, স্যালারি পায়। তো এই জিনিসটা কী করে হচ্ছে? এটা হওয়ার একটাই উপায়, যে যারা ওখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় রয়েছে, মানে সোকল্ড স্যালারিড ম্যানেজার্স বা লিডারশিপ, যাদের মাইনে করে রাখা হয়েছে, তারা এটার সাথে জড়িত। একজন রিজেক্টেড মণিপুরের প্লেয়ার বা একজন রিজেক্টেড মিজোরামের প্লেয়ার বা রিজেক্টেড বাঙালি প্লেয়ারই বলছি, তাদেরকে মোটা টাকা দিয়ে রেখে দাও। কেন রেখে দাও? এইটাই হচ্ছে আজকের দিনে আপনার কর্পোরেট কাট। আপনি যেটা কাট 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 করে খালি নিতুর ক্ষেত্রে বলে এসছেন, এখানে কিন্তু বিপুল আকারে ব্যাপারটা ঘটে গেছে। এখন তাই এরা বলছে এত কেন মাইনে? ভাই তুমি তো এত মাইনে নির্ধারণ করেছিলে। বিদেশিদের ক্ষেত্রে হলে তাও ঠিক আছে, আপনি বললেন একটা মার্কা মারা একটা বিদেশি, আপনি কিছু দেশি প্লেয়ার, কিছু রিজেক্টেড দেশি প্লেয়ার, তাদের নিয়ে ব্যবসায় আপনি নেমেছিলেন। এখন তাই এগুলো কারেকশন হবে। আজকে আমি দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, ডিজিটাল মিডিয়া দেখলাম, জাগো বাংলাতে দেখলাম উড়িষ্যা উড়ে যাবে, মানে খুব খারাপ অবস্থা তাদের। কোনো মতে উড়িষ্যার পূর্বের যে সরকার ছিল তাদের বদান্যতায় বেঁচে ছিল, সরকার বদলে গেছে, নতুন সরকার তারা ওই মন্দির অবধি ঠিক আছে, ফুটবলের জন্য তারা নিবেদিত প্রাণ নয়। আরও কিছু ক্লাব, কেরালা, গোয়া, এরা অনেকটা অ্যারোজের মতো বাজবে, যেটা আমি আগেও বলেছিলাম, যে যদিও বা তারা টিকে থাকে এই মৌসুমটা, যেহেতু অলরেডি তারা একটা স্যালারি কমিট করেই ফেলেছে প্লেয়ারদের, তারা ওই বিদেশিদের উইন্ডোতে ছেড়ে দিচ্ছে, এখন দেশিদের নিয়ে চালাবে মোটামুটি বাকি মরশুমটা। তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার ছিল, যে ঠিক আছে তুমি ডক্টরেট করেছো, তোমার বিষয় ইংরাজি নয়, যে কোনো বিষয়, কিন্তু তুমি এই ফোনেটিক স্পেলিংয়ের কনসেপ্টও তোমার নেই, তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসেছো। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা বিষয় বোঝা যায়, যেটা সকলেই বলেছে মোটামুটি, যে ফুটবলের কি স্থান এদের কাছে, মানে কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, দেখুন, আপনারা দেখবেন বিশ্বের একটা উন্নত দেশের কথা বলুন, সিঙ্গাপুর বা একটা দুটো ছোটোখাটো উন্নত দেশ ছাড়া যারা ফুটবলে পিছিয়ে আপনি পাবেন না। মোটামুটি একটা সাইজ রয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড নেশন। এশিয়াতে তো আছে কোরিয়া, জাপান থেকে শুরু করে, প্রত্যেকেই দেখেন নিয়মিত বিশ্বকাপ খেলে। এখন ভারতকে যদি এটা এই আন্তর্জাতিক স্পোর্টস বাজারই বলছি, ওখানে গিয়ে যদি একটু সম্মান আদায় করতে হয়, তাহলে ক্রিকেট নিয়ে থাকলে চলবে না। ক্রিকেটে খেলে কে পোছে মশাই? আমেরিকাতে কে জানে ক্রিকেটের কথা, আর আপনার ইউরোপে কে জানে? ওই ইউরোপে ওই আমাদের আছে শুধু ইংল্যান্ড, সেখানকার লোক হয়তো দেখবেন জানে না। সেখানকার ওই কতিপয় লোক, ওই লর্ডস কেন্দ্রিক কিছু লোক আছে, পুরোনো আমলের লোক, তারা যাচ্ছে। আর ম্যাক্সিমাম দেখবেন এখন ভারতীয়রাই, মানে যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা যারা ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে গেছে ইংল্যান্ডের, তারাই দেখবেন মাঠে যাচ্ছে। ওই পাকিস্তান, বাংলাদেশ এসব নিয়ে থাকুক, দেশের লোক নাচানাচি করুক, আর আপনাকে এগোতে হবে না, মানে কোনোভাবেই আর এগোতে হবে না। সকলে ভালো থাকবেন।